কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে। গুড মর্নিং। আজকে ডে 2। আমরা আর 2-3 ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাবো। দেখতে দেখতে ব্রেকফাস্ট চলে এসছে। বঙ্কা ঘুম থেকে উঠেই খেতে বসে গেছে। দাঁত ব্রাশ করেছি কি করেনি জানি না। ব্রেকফাস্টে দিয়েছে কর্নফ্লেক্স, ব্রেড, বাটার, কলা আর পাউডার মিল্ক। কালকের ডিনারে দেওয়া এই টক দইটাও রয়ে গেছে। অমলেট কি দেবে? না না, এখানে অমলেট দেওয়া হবে নাকি, কর্নফ্লেক্স চেঞ্জ করে ব্রেড দেওয়া হবে নাকি, অনেক কিছু ডিসকাশন চলছে। তো দেখা যাক। রঞ্জিতদা আর বঙ্কা মিলে জয়ের খাবারটা লুকিয়ে রেখেছে, একদম লুকিয়ে। আসলে দাদাভাই ডায়েট করছে তো ওই জন্য আমরা দিতে চাইছি না। ওর জন্য এখন শুধু ওটস বিস্কিট খাবে। ওর জন্য 2 প্যাকেট রাখা আছে ওটস বিস্কিট। কলাগুলো দিয়েছিল, দেখে মনে হচ্ছে নরম, হয়তো ওনারাও বোঝেননি, কিন্তু একটা কলাও খাওয়া যাচ্ছে না, প্রচণ্ড শক্ত, পুরো কাঁচকলা। রান্না করা যাবে দুপুরবেলার কাঁচকলার তরকারি, এতটাই শক্ত কলাগুলো। এখন ডিমের অমলেট দিয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আমি বাইরে আসি, আপনি সঞ্জয়ের সাথে কথা দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতে কেমন হয়েছে জানি না, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, হয়তো খেতেও খুব সুন্দর হবে। তাই 20 ঘন্টার ট্রেন জার্নি আমাদের এখানেই শেষ হতে চলেছে। সবাই স্নান করে সাজুগুজু করে একদম রেডি। এখন শুধু আমাদের নামার অপেক্ষা। আর ওইদিকে ড্রাইভার দাদাও এসে গেছে। ট্রেন ঢুকে গেছে আমাদের দিল্লিতে। এবার নেমেই আমাদের উলাল্লা শুরু। আমরা পৌঁছে গেছি। এখন কে নামছে? বঙ্কা, এরপরে মণি, দাদাভাই, প্রসেনজিৎ দা, সবাই একে একে নামবে। আমাদের আধ ঘন্টা লেট হয়ে গেল। আমরা আধ ঘন্টা আগের থেকে দাঁড়িয়ে আছি এই বুম্বাদের জন্য। এই আসছেই না, ওরা বুঝতেই পারছে না ট্রেনটা কোন দিক দিয়ে ছেড়েছে আর কোন দিকে আসছে। মানে কি বলবো, আমি দেখাচ্ছি বুম্বাকে, একবার দেখো। এসছে আধ ঘন্টা লেট করে। মানির রাত্রে ঘুমও হয়নি বুম্বার জ্বালায়, চোখগুলো ফুলে গেছে। এই যে বুম্বা। আমরা এখন আজমির গেট দিয়ে বেরোচ্ছি। এই যে বাইরেটা, সবাই কেমন মনে হচ্ছে স্কুলের এক্সকারশনে এসছি। সবাই লাইন দিয়ে বেরোচ্ছি। আমাকে আমার বড় বললো আমাকে নাকি ছেলেতলা ধরে নিয়ে যাবে, তাই আমি একটু তাড়াতাড়ি যাই। ওই ছেলেতলা ধরে নিয়ে যায় সত্যিকারে। ঘুরতে যাওয়ার ট্রিপে বাচ্চারা কিন্তু প্রচণ্ড রেসপন্সিবল হয়ে যায়। নিজেরা নিজেদের ট্রলি বয়, মানে আমাদের থেকে বেশি ওরা কিন্তু রেসপন্সিবল। ওরা নিজেদের ট্রলি, আমরা নিজেদের ট্রলি ছেড়ে চলে যাই, কিন্তু ওরা কিন্তু যায় না। ওদের নিজেদের ট্রলি, নিজেদের ব্যাগপত্রের খেয়াল কিন্তু খুব ভালো থাকে। ওদের হেল্প করতে ব্যস্ত বুম্বা। এই বুম্বার আর মানির এত বিরল এক দৃশ্য আমি ক্যাপচার করেছি। এই চলুন আগে আগে, আসতে লেডিস। কোলে কোনো বাচ্চা নেই। কেস তোলা হচ্ছে। অনেকটাই এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট হয়েছে। তো যাই হোক, ঘুরতে এসে তো একটু আধটু টাইম ওয়েস্ট, একটু বেশি টাইম একটু কম টাইম লাগতেই পারে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা যেখানে যাব প্রায় 7 ঘন্টা জার্নি। তো মাঝখানে অনেকগুলো জায়গা দেখতে দেখতে যাব, অনেকগুলো লোকেশন আছে আমাদের দেখার। তো ওই প্রত্যেকটা লোকেশনে যাব আর তার মাঝখানের ভিউ তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। সব লাগেজ উঠে গেছে, এবার আমরা গাড়িতে উঠছি। আমার বর খুব রেগে গেছে আমাদের উপর। এই সব বুম্বার দোষ, বুম্বার জন্য এতটা লেট হলো। এই বুম্বা ওঠ না, আমি রাস্তায় আবার তুলে দেবো তোর ছবি। ওঠ, আমার দাদাভাইকে ঠেলে টুলে উঠে পড়। সিট আছে, সিট আছে। আছে দাদা, নাকি দাঁড়িয়ে পড়তে হবে? সিট আছে, সিট আছে। খালি 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 ভিতরে খালি, ভিতরে খালি, ভিতরে খালি, ভেতরে খালি আছে, খালি আছে। ভেতরে যাবুন, ভেতরে যাবুন। পিছনের দিকে। এখন এখানে গ্রুপিজম চলছে, মানে মুনিয়া আমার পাশে বসবে। তিনটে গান। সবাই নিজেদের গানের ঢিনচাক পূজার গান চালিয়ে রিকোয়ারমেন্ট দিচ্ছে। ঢিনচাক পূজার গান চালাতে বলছে বঙ্কা। বঙ্কা এখন এসবই শোনে, ঢিনচাক পূজা। এই যে গাড়ির ভিতরটা বড়ই আছে। পিয়ালি কিন্তু বাবিনদাকে ছাড়েনি, বলেছে তুমি আমার পাশেই বসবে সোনা। ওই দেখো দূরে অরুণ জেটলি স্টেডিয়াম, আর তার সামনেই কোটলা ফিরোজ শাহ ফোর্ট। এই ফোর্টটা ফিরোজ শাহ তুগলক বানিয়েছিলেন। ব্রিটিশ আমলে দিল্লির আগে কিন্তু কলকাতা আমাদের দেশের রাজধানী ছিল। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়। অনেক বছর আগে যখন দিল্লি এসেছিলাম তখন অবাক হয়ে এই ফোর্টগুলো দেখছিলাম আর ভাবছিলাম এত উন্নত টেকনোলজি না থাকা সত্ত্বেও কি নিখুঁত এদের হাতের কাজ। এবার আর দিল্লি সেইভাবে ঘুরে দেখা হবে না।
তবে অন্য কোনো সময় এই গ্রুপের সাথে এসে দিল্লি অবশ্যই ঘুরে যাব। দেখতে দেখতে প্রায় 12:30 বাজে। সবার খুব খিদে পেয়েছে বলে ড্রাইভার দাদা এখানে দাঁড় করালো। রেস্টুরেন্টের নাম মান্না, পুরোটাই ভেজ। একটু ওভার প্রাইস দেখে মনে হচ্ছে, কিন্তু খাবার ভালো হলে এটা আর গায়ে লাগবে না। দেখো ওইদিকে আবার ফটোশ্যুট চলছে, কারণ সবার যা খিদে পেয়েছে কিছুতে ইনভলভ না থাকলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। দাদা ভাইয়ের ধোসা আর বাবিন্দার ইডলি কিন্তু চলে এসেছে। ওদের খাওয়া শুরুর আগেই ম্যাডলি ওর নিজের কাজটা কিন্তু করে নিচ্ছে। বুককারদের কাছে পরোটা চলে এসছে, পরোটা 1 সেকেন্ডও আর থাকবে না। এটা আজকের আমার লাঞ্চ, আমার লাস্সি। লিপস্টিক পরে হা করে এমন করে দিতে হরম করে হা করলি। খাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন এখনো প্রায় 4 ঘন্টা। রাস্তার ওপাশে অনেকগুলো আখের রসের গাড়ি দেখলাম, কিন্তু এই পাশে তো তেমন একটা দেখতেও পাচ্ছি না। দেখলেই আমরা দাঁড়াবো। পেয়েছি সবাই ভুক করে মতো নেমে পাচ্ছে, যেন কেউ কিচ্ছু খায়নি সারাদিন। 30 টাকারটাই দাও 12 গ্লাস। এখন আমরা কুরুক্ষেত্রে আছি, আখের রস খেতে দাঁড়িয়েছি কুরুক্ষেত্রে। এই সব এখন ফটোশুট চলছে চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে রাগগুলো খুব ফ্রেশ, তাই খোসা শুদ্ধই পেশাই চলছে। দেখে তো মনে হচ্ছে খুব মিষ্টি হবে খেতে। कोई भेजल नहीं मिला पाएगा, कोई भेजल नहीं मिला पाएगा। उधर क्या हो रहा है? आपका रस खा के कांच में आके दो। আমার হিন্দি শুনে আর আখের রস খেয়ে এরা এত এনার্জি পেয়ে গেছে যে আও পিলো সিলো চেলো খেলতে শুরু করে দিয়েছে। চলে এসেছি পিঞ্জুর গার্ডেন। চলো ঘুরে দেখি গার্ডেনটা। এই যে গার্ডেনটা অনেক বড় এলাকা নিয়ে। ওই যে উট দাঁড়িয়ে আছে, ঘোড়া দাঁড়িয়ে আছে, ওই সাইড দিয়ে এন্ট্রি। আগে 20 টাকা টিকিট ছিল, এখন দেখলাম এসে 25 টাকা টিকিট হয়ে গেছে। তোমাদের পিঞ্জুর গার্ডেন দেখাতে দেখাতে একটা মজার তথ্য দিই। জানো কি, মহাভারতের পঞ্চপাণ্ডবের নামানুসারে এই শহরের নামকরণ করা হয়েছিল পাঁচপুর। পরে এই নাম চেঞ্জ হয়ে হয় পিঞ্জুর। এই পিঞ্জুর গার্ডেন 100 একর এলাকা জুড়ে বিস্তৃত। সবুজ ও প্রকৃতির পাশাপাশি পিঞ্জুর গার্ডেনের মধ্যে একটি মিনি চিড়িয়াখানা, ঐতিহাসিক স্থান, জাপানি উদ্যান, নার্সারি এবং বেশ কয়েকটি পিকনিক স্পটও আছে। এদিকে রংমহল, এদিকেই ওয়াটার শোটা হয়। ওই মহলের চারিদিকটা জুড়েই মনে হয় ওয়াটারের এই শোটা হয়, ফাউন্টেন শোটা। হ্যাঁ, পিঞ্জুর গার্ডেন দেখা শেষ করে আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাওয়ার পালা। এতক্ষণ জার্নি করে সবার অবস্থা খারাপ, তার মধ্যে গাড়ির এসিতে প্রবলেম হচ্ছিল, আবার এখন হেডলাইটের সমস্যা হচ্ছে। এটা সারানোর জন্য কোথাও একটা দাঁড়াতে হবে। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। এই জাস্ট পৌঁছালাম, এখন 9:50 বাজে। সবাই খুব টায়ার্ড। রাস্তায় তখন ভিডিও করতে পারিনি, কারণ কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত অন্ধকার পাহাড়ের রাস্তা ছিল। বুম্বা এখনও ছ্যাবলামো করে যাচ্ছে। এখন তো কিচ্ছু দেখা যাচ্ছে না, দোকানপাট এখানে তো পাহাড়ে যা হয় 8টার সময় বন্ধ হয়ে যায়। শুধু মনে হয় আমরাই জেগে আছি আর এই হোটেলের লোকরা, আর সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে পাহাড়ে। ট্রলিগুলো কোথা দিয়ে উঠছে দেখো হোটেলে, পুরো মনে হচ্ছে ট্রলি চুরি হচ্ছে। আমরা সবাই ট্রলি নেওয়ার জন্য এসেছি, কিন্তু একটা ট্রলি আমাদের হাতে এসে পৌঁছায়নি, কারণ দাদা এখান দিয়ে উপরে তুলে দিচ্ছে। এই দেখো, বাহ, হোয়াট আ ভিউ! যার রুমে ঢুকছে সেই সব ট্রলি নিয়ে থাকবে। এখন প্রায় রাত 11টা বাজে। ওই যে পাহাড়ের ঢালে যে শহরটাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সিমলা। কালকে ওখানে যাব। আজকের মতো ব্লগ এইটুকুই। টাটা, গুড নাইট।